জুলাই নিয়ে প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলন, এই অভ্যুত্থান, এটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। একটা দেশে যখন জনগণের উত্থান ঘটে, এই উত্থান এটা হঠাৎ করে ঘটে না, এটা গড়ে উঠতে সময় লাগে এবং সেই সময়টা নানাভাবেই তৈরি হয়। বিশেষত যাদের বিরুদ্ধে এই মানুষের ঐক্য তৈরি হয়, সেটা তাদের অনেকটা কারণে তৈরি হতে হয়। যে ফ্যাসিস্ট সরকার দিনের পর দিন অত্যাচার, নির্যাতন এবং তার বহুমাত্রিক রূপ, গুম, খুন, মামলা, হামলা কিভাবে তাড়িয়ে বেরিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের। মানে হাজার হাজার লক্ষ নেতা কর্মী তারা ঘরে থাকতে পারে নাই, তাদেরকে বছরের পর বছর ধরে নিজ গৃহ থেকে বাইরে থাকতে হয়েছে। কেউ কেউ বিশেষ বিশেষ সময়ে ধান খেতে কবরস্থানে যেয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। এইরকম একটা অবস্থা তৈরি করেছে। গ্রাম কিংবা উপজেলা শহরের লোকেরা ঢাকায় এসে কেউ বেবি ট্যাক্সি চালিয়েছে, কেউ রিক্সা চালিয়েছে, উবার কিংবা বাইক চালিয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রচুর যাতায়াত করি, আগে করতাম আর কি, এখন হয়তো সরকারি গাড়ি আছে, কিন্তু প্রায় ঢাকার যানজটের কারণে আমি বাইক চড়ে যেতে হতো এবং কিছুটা পরিচিত আছি চেহারা নানান কারণে, যার ফলে অল্প সময়ের মধ্যেই তারা কথা বলতে শুরু করতেন যে আপনাকে চিনি, এবং তার পরিচয় দিতে থাকতেন এবং তিনি কোথা থেকে কিভাবে এখানে আসলেন সেই বিষয়গুলো। ফলে এই দীর্ঘ অত্যাচারের মধ্য দিয়ে অনেক পর্ব, কিন্তু 14 সাল, 15 সাল, 18 সালের নির্বাচন, এই সব কিছু যখন মানুষ সব ধরনের আশা শেষ হয়ে গেল যে এই কাঠামো, এই সরকারের অধীনে এইরকম একটি পরিবর্তিত মানে একটা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন কিংবা কোনো কিছু আর প্রত্যাশা করা যাবে না। রাজনৈতিক দলগুলো এর আগেও লড়াই করেছে, কিন্তু লড়াইয়ের ওই মুহূর্তটা তৈরি হওয়ার জন্য আরো কাজ বাকি ছিল, যেটা 18 সালের পরে রাজনৈতিক দলগুলো আরো সচেতনভাবে উদ্যোগ নিয়েছে। সমাজের মধ্যে বৃহত্তর ঐক্য তৈরির যে জায়গাটা দরকার ছিল, সেটা তখনও 18 সালের আগেও নানা রকম রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বিভাজন ছিল, যার যার অবস্থান থেকে লড়াই ছিল, কিন্তু বিভাজনও ছিল। 18 সালের পরে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করার চেষ্টা করেছে। পার্থক্য তো ছিলই, এবং সেই পার্থক্য রেখেই অথবা সেই বাস্তবতাকে স্বীকার করে কিভাবে ঐক্যের জায়গা তৈরি করা যায়, স্লোগান উঠেছিল জনগণের বৃহত্তর ঐক্য তৈরি করতে হবে, এবং সেটার পদ্ধতিগত জায়গা তৈরি করা হলো যে যুগপৎ আন্দোলন এবং যার যার অবস্থান থেকে আন্দোলন করে একই অভিমুখে আন্দোলনটাকে নিতে হবে। ফলে যারা একজোট হতে পেরেছেন তারা জোট গঠন করেছেন, যারা একজোটও হতে পারেননি যুগপৎ ধারায় এসছেন, এমনকি যারা যুগপৎ ধারায় আসতে পারেননি তারা নিজেদের অবস্থান থেকে আন্দোলন করেছেন। এই কোঅর্ডিনেশনটা 18 পর থেকে সচেতনভাবে বিএনপি নেতৃত্বে এবং বিএনপির সাথে সাথে আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো তৈরি করেছেন। তাদের মধ্যে আমরাও আছি, গণতন্ত্র মঞ্চ আছে, অন্যান্য গণ অধিকার পরিষদ সহ আরো অনেক রাজনৈতিক দল আছে, এবং এমনকি যারা এই যুগপৎ ধারায় আসেনি, তখন জামাত ইসলামী সহ আরো দল, তারাও কিন্তু যার যার অবস্থান থেকে লড়াইটা করেছে। এই জায়গাটা বলছে এই কারণে যে এই প্রেক্ষাপটটা জনগণের মধ্যে একটা বৃহত্তর ঐক্যের জমিনটা তৈরি করেছে। 69 সালের গণ অভ্যুত্থানের দিকে তাকান, যখন এই যে ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি হলো এবং অ্যাক্রস দি পলিটিক্যাল পার্টি, তখন কিন্তু বৃহত্তর ঐক্যের যে একটা ভিত্তি তৈরি হয়েছে, যেটা 90 সালেও তৈরি হয়েছিল সর্বদলীয় ছাত্রদের মধ্যে। আমরা যে 90-এর মধ্যে তখনও কোনো রাজনৈতিক দল করি না, ঢাকা কলেজে 2 বছর ধরে লেফট রাইট করি বিভিন্ন জায়গায়, কিন্তু ঠিক কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার তখনও হয়ে উঠতে পারিনি। সবার সাথে তর্ক করি কোন দল করব কোন দল করব না। এইরকম সময় আমরা যে আন্দোলনে ঢুকে পড়েছিলাম, এর বড় জায়গা কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের কারণে।
ওইটা আমাদের মতো সাধারণদের, যারা এখনো দলভুক্ত নয়, তাদেরকে রাজনৈতিক কর্মী আন্দোলনের মধ্যে একেবারে সরাসরি টেনে নিয়ে এসছে। তো ওই ঐক্যের জায়গাটা এই 2018 সালের পরে অত্যন্ত সচেতনভাবে রাজনৈতিক দলগুলো তৈরি করেছে। এবং এই তৈরি করার একটা সম্মিলিত রূপ প্রকাশ হিসাবে একদিকে যেমন 31 দফা এই দেশের সংস্কার, রূপান্তর, মেরামত, রাষ্ট্র ব্যবস্থার তার কর্মসূচি তৈরি হয়েছে, সেটা যেমন রাজনৈতিক, সাংবিধানিক পরিবর্তনের, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তেমনি এইটা একটা চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, 28শে জুলাই যখন এই 31 দফা কর্মসূচি সামনে আসলো, এক দফা সামনে আসলো 23 সালে, তারপর থেকে 28শে অক্টোবর এবং তারপরে কি ভয়ঙ্কর রকম অত্যাচার, কিভাবে স্যাবোটাজ করে সরকার পুরো আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওই যে 7ই জানুয়ারি যে নির্বাচন করেছে, ঢাকা শহরে একটি মানুষও কিন্তু নির্বাচন কেন্দ্রে যায়নি। এই সবগুলো কিন্তু অভিজ্ঞতা। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে এই দেশের কতগুলো ট্র্যাডিশন আছে, যতক্ষণ না ছাত্ররা নেমে যায় ততক্ষণ পর্যন্ত পুরো জনগোষ্ঠী একটা জিনিসের মধ্যে নামার জায়গাটা তখনও তৈরি হয় না। কারণ ছাত্ররা আমাদের সন্তান, এবং যখন ছাত্রের বুকে গুলি লাগে এই দেশের মানুষ বসে থাকে নাই। এটা 69 সালে হয়নি, 90 সালেও হয়নি, এবং আরো নানান খন্ড খন্ড ইতিহাসে 52 সালের কথা আমরা আরো পেছনেও যেতে পারি, মাঝেও থাকতে পারি। তো এর জায়গাটা এই যখন কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় জুন মাস থেকে আন্দোলন শুরু হলো, যখন সরকার আবার কোটা বহাল করতে চাইল, সেই আন্দোলন কিন্তু তখনও কোটায় সীমাবদ্ধ। কিন্তু যেই মাত্র এর উপরে আক্রমণ করলো, প্রথমে রাজাকারের নাতিপুতি বলে, তারপরের দিন যখন ছেলেমেয়েরা বেরিয়ে আসলো, এবং তারপরে যে হামলা, এবং কি ঢাকা মেডিকেল কলেজে ঢুকে যেভাবে অত্যাচার করা হলো, এবং তারপর দিন ইতিহাস সৃষ্টি হলো যখন আবু সাইদ রংপুরে, ওয়াসিম চট্টগ্রামে তারা নিজেদের জীবন উৎসর্গ করলেন অসাধারণ বীরত্ব নিয়ে। তখন এই স্বৈরাচার ফ্যাসিবাদ যে ভয়ের রাজত্বটা তৈরি করেছিল সেটা ভেঙে গেল। শুধু ওইটা ভাঙে নাই ভয়ের রাজত্ব, এই সারা বাংলাদেশের মানুষ যারা ন্যায়ের পক্ষে থাকতে চান তারা এক সুতায় গেঁথে গেল। এবং 17 তারিখ গায়েবানা জানাজা পড়তে দেওয়া হলো না ঠিকঠাক মতো। 18 তারিখে মানে রাত্রের হোলি খেললো তারা, প্রায় 100-র উপরে মানুষকে হত্যা করেছে সে 18 তারিখে। এবং ওই দিনই লেখা হয়ে গেছে এই সরকার আর টিকতে পারবে না। আমরা 19 তারিখে আমাদের দল এবং মঞ্চের পক্ষ থেকে বলেছিলাম যে এক দফা তো আমরা অনেক আগে ঘোষণা করেছি, এবং ওই এক দফা এখন আবার নতুন করে তুলতে হচ্ছে যে এই সরকারের পদত্যাগ ছাড়া বাংলাদেশে আর কোনো মুক্তি নাই। কারফিউ জারি করলো, কি অত্যাচার! এমনকি ধরেন সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে গ্রেফতার, আর নির্বিচারে ছাত্রদের, শ্রমজীবী তরুণদের, এমনকি শিশুদের, বৃদ্ধদের, সেটা বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, সকলের গায়ে গুলি, এবং কি ভয়ঙ্কর অত্যাচার! 30,000-এর মতো আহত। অনেক আহতদের দিকে এখন তাকানোই যায় না, কারণ চেহারা বিকৃত করে দেওয়া হয়েছে, কাউকে চিরজীবনের জন্য পঙ্গু করা হচ্ছে, শত শত মানুষ দুচোখ অন্ধ হয়ে গেছে। এই কারণেই বলি যে উত্থানের জায়গা তৈরি হয়েছে, যারা এরকম জীবন উৎসর্গ করে সমষ্টির স্বার্থে তাদের দায়িত্ব পালন করতে এগিয়ে এসছেন, এর চেয়ে মহত্তম কাজ আর কিছু নাই। ফলে একটা জনগোষ্ঠী যদি সত্যিকার অর্থে এগোতে চায়, সে তার পুরো জনগণের, কওমের স্বার্থে যারা সামনে আসেন তাদেরকে সবসময় সামনে তুলে ধরতে হয়। এই দীর্ঘ সংগ্রামে যারা গুম, খুন, হত্যার শিকার হয়েছেন এবং সবশেষে জুলাইয়ে শাহাদাত বরণ করেছেন, তারা প্রত্যেকেই আমাদের কওমের স্বার্থে, আমাদের জনগোষ্ঠীর স্বার্থে লড়াই করেছেন। কাজে তাদেরকে যেমন মুক্তিযুদ্ধের সমস্ত শহীদদেরকে আমরা সম্মান করি, তেমনি এই সকল শহীদদেরকেও আমাদের সম্মানের সাথে স্মরণ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং সেটা আমাদের জন্য, যারা শাহাদাত বরণ করেছেন তাদের কিন্তু আর এখন কোনো কিছুতে কিছু এসে যায় না। যদি আমরা এগোতে চাই তাদেরকে সেই মর্যাদায় নিতে হবে, তাদের পরিবারকে সেই মর্যাদার জায়গায় নিতে হবে। ফলে আমরা সরকারের কাছে আগেও
এর আগে 5ই আগস্ট মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে কর্মসূচি আয়োজন করছে সেখানে আমরা তুলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, জুলাই আন্দোলন জনগণের, এবং সেই জনগণের যে উত্থান, সেখানে যারা অবদান রেখেছেন প্রত্যেকের স্বীকৃতি, প্রত্যেকের জন্য যে রাষ্ট্রের দায়িত্ব, সেটা পালন করাই সরকারের কমিটমেন্ট। সেটাকে কার্যকর করতে হবে। এখনো শহীদদের পরিবারের অভিযোগ আমরা শুনি, আমরা নানাভাবে আহতদের অভিযোগ শুনি যে তারা চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে বলেছি, আহ্বান জানিয়েছি যে আগামী 5ই আগস্ট তৃতীয় বর্ষপূর্তিতে বর্তমান সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, একটি অভিযোগও যাতে না থাকে, এবং সেই রকম ভাবেই আমাদের কাজ করা উচিত। সেটা যখন আমরা করব, সত্যিকার অর্থে জুলাইয়ের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে যে আমরা ধারণ করি, আমরা যে রক্তের ঋণে আবদ্ধ, সেইটাকে আমরা বাস্তবে প্রমাণ করে দেখাব। দুঃখজনক যে আজকে এখন জুলাইয়ের কর্তৃত্ব এবং কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা চলছে। যারা জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা করছে তারা করুক। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে সরকার, এই যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির সাথে সাথে বাকিদের মিলে সম্মিলিতভাবে আমরা যে সরকার গঠন করেছি, এই সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যস্ত আছে। তারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করতে ব্যস্ত নয়, এবং সেটাই শহীদের প্রতি, সকল আহত যোদ্ধাদের প্রতি আমাদের অঙ্গীকার। তাদের প্রতি যদি সত্যিকার শ্রদ্ধা জানাতে চাই, সেই জায়গাটাই তৈরি হবে। এবং রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত অথবা দলগত স্বার্থে এই যে একটা অভ্যুত্থানকে কেবলমাত্র জুলাই কিংবা 36 দিনে আটকে ফেলা, এটা খুবই অনৈতিহাসিক কেবল নয়, অত্যন্ত সংকীর্ণ। বোঝা যায় খুবই নগ্নভাবে যে তারা কেবলমাত্র নিজেদের স্বার্থ চাইছেন, কোনো কিছু আকাশ থেকে পড়ে না। এই ধারাবাহিকতায় যে লড়াই হয়েছে, সেই লড়াই জুলাইয়ের রূপ নিয়েছে। ঠিক এ কারণে আমরা 71 সালকে স্বীকার করি, ঠিক এ কারণে আমরা 90 সালকে স্বীকার করি, এ কারণে আমরা আরো পিছনে যাই 52 সালে অথবা ব্রিটিশ আমলে উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে। হাজার বছরের মানুষের সংগ্রামকে যদি আপনি ধারণ না করেন, আপনার আজকের সংগ্রামের কোনো গুরুত্ব থাকে না। সুতরাং ওই ধারায় যখন ধারণ করবেন, তখন সমাজের ভেতরে আন্দোলন, সংগ্রাম, জন উত্থানের গুরুত্ব এবং সেই সামষ্টিক শক্তি কিভাবে প্রেরণা হিসেবে কাজ করে, কিভাবে পুরো একটা মানুষ জনসমষ্টিকে বদলে দেয়, তাকে নতুন সমাজের জন্য উপযোগী করে তোলে, নতুন স্বপ্নে তাকে শক্তিশালী করে দেয়, সেই জায়গাটা আমরা উপলব্ধি করতে পারব। আমরা এই সরকার সেই উপলব্ধি করে, সেই রাজনৈতিক বোধোদয়, সেই রাজনৈতিক পরিণত যে একটা মানসিকতা, সেটাই সরকারের আছে। এবং সে কারণেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং তাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সকলকে ধারণ করার, অন্তর্ভুক্তিমূলক জায়গায় যাওয়ার সরকারের অঙ্গীকার। আমার মনে হয় মন্ত্রী মহোদয়রা আছেন, তারা সরকারের অঙ্গীকার আপনাদের বলবেন। এইখানে আমি আশা করি যে পর্যটন মন্ত্রণালয়ের এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অনেকেই আছেন, সরকারের সাথে যারা যুক্ত আছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সব মিলে জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশটা বদলে দেওয়া, এবং সেই কাজটা প্রতিটা পরতে পরতে করতে হবে। বিজনেস অ্যাজ ইউজুয়াল করে আমরা আর এগোতে পারব না। পুরো সরকার যেভাবে জুলাইকে ধারণ করে একটা নির্বাচনী ইশতেহার করেছে, আমরা চেষ্টা করেছি পঞ্চবার্ষিক সেই পরিকল্পনা করতে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রতিটি প্রতিষ্ঠান সেটাকে নিজের মতো করে নিজের এলাকায় প্রতিফলিত করা এবং তার মধ্য দিয়ে তাকে ধারণ করে তাকে বাস্তব রূপ দেওয়া। যত দ্রুত আমরা সেই কাজে যেতে পারবো, তত দ্রুত আমাদের মানুষেরা, আমাদের তরুণরা যারা জীবন দিয়ে নিজেদেরকে ইতিহাসে স্থান করেছেন, তারা এবং তাদের প্রজন্ম মনে করবে যে না, আমাদের এই জীবন দান বৃথা যায়নি, বরং আমাদের সম্মিলিত শক্তি আমাদেরকে এই পুরো পুনর্গঠনের কাজটাতে আমরা যদি ব্যয় করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা এগিয়ে যাব। কাজেই বাংলাদেশ এখন পুনরুদ্ধার, উত্তরণ আর পুনর্গঠনের পথে, মানে ধ্বংসপ্রাপ্ত যে অর্থনীতি এবং প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের পুনরুদ্ধার করে এক একটা পুনর্গঠনের জায়গায় নিয়ে যেতে হবে। এবং সেই কাজটা করার জন্য সরকারের যে বহুমাত্রিক উদ্যোগ, সেই উদ্যোগে
আমরা সকলেই অংশ নিব। বিশেষভাবে তরুণদের কিভাবে জায়গা দেওয়া যায়, তরুণদেরকে নিয়েই পুরো পরিকল্পনা সাজানো যায়, তাদেরকে কিভাবে ভবিষ্যতের কর্মী, ভবিষ্যতের পথপ্রদর্শক, ভবিষ্যতের নেতা হিসেবে কিংবা বর্তমানেরই নেতা হিসেবে তাদেরকে দাঁড় করানো যায়, সেই জায়গাটাই আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে। সেই আশা রেখে আমি আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জুলাই শহীদদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা।